আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সুমন, জীববিজ্ঞানের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পাঠের অংশ নিয়ে। আজকে আমি যে পাঠের অংশটি নিয়ে আলোচনা করব সেটা সকলে কম বেশি জানেন বা শুনছেন বলে আশা করছি। আর না জানলে চোখ রাখুন আমার এই নতুন ভিডিওটিতে। আশা করি পূর্বের ভিডিওগুলো ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব ও শেয়ার করে না রাখলে এখনই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের নতুন নতুন বন্ধুদের শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। অনেকে দেখছি যে অনলাইন ইনকামের পিছনে অনেক সময় দিচ্ছেন এবং ঘোরাঘুরি করতেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমার একটা সাইট আছে বড়খাতা-online-income.blogspot.com। এই সাইটে প্রবেশ করে অনেক কিছু তথ্য পাবেন বলে আশা করছি। তাছাড়া এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা এই সাইটে ভিজিট করবেন online-school-and-college.blogspot.com-এ। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ইমেল দেওয়া আছে tariqulislam4015@gmail.com। এছাড়া নিচে আরও ইমেল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডি হচ্ছে তারিকুল ইসলাম কেডি বাটো, আমার ফেসবুক আইডি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অণুজীবের একটি অংশ, অর্থাৎ ব্যাকটেরিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার অণুজীব যা মানুষের উপকার এবং অপকার দুইটাই করে থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছোট দণ্ড। ব্যাকটেরিয়া যার অর্থ হচ্ছে ছোট দণ্ড, গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছোট দণ্ড। জীবজগতে সাধারণত ব্যাকটেরিয়া অতি আণুবীক্ষণীয় এবং সরল ক্ষুদ্রতম বলে বিবেচিত। 1675 খ্রিস্টাব্দে ওলদনাস বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউনহুক এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তিনি আবিষ্কার করার সময় পানির এক ফোঁটা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করেন এবং এ থেকে তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করে ফেলেন। এই কারণে তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। ব্যাকটেরিওলজির জনক বলা হয় অ্যান্টনি ফন লিউনহুককে। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই আবিষ্কার করার পর তিনি এর নাম দেন ক্ষুদ্র প্রাণী। তখন ব্যাকটেরিয়ার নাম ছিল না, এর নাম ছিল তখন ক্ষুদ্র প্রাণী বা অ্যানিমেলকুল। পরবর্তীতে 200 বছর পর, অর্থাৎ 200 বছর পর 1829 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এরেনবার্গ এই ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন এবং এর নাম দেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন। ব্যাকটেরিয়া হচ্ছে যে অতি আণুবীক্ষণিক কোষীয় অঙ্গাণুবিহীন, অর্থাৎ একটি মাত্র কোষ যার, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। একটি মাত্র কোষের সমন্বয়ে ব্যাকটেরিয়া গঠিত। এই কোষেতে তার সকল প্রকার অঙ্গাণু বিদ্যমান। এই কারণে তাকে বলা হয় অঙ্গাণুবিহীন। নির্দিষ্ট অঙ্গাণু তার নেই, এখন একটা কোষে অবস্থিত, এই কারণে তার নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই কারণে তাকে অঙ্গাণুবিহীন বলা হয়। ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গাণুবিহীন জটিল কোষ প্রাচীর। এর কোষ প্রাচীরটা হবে জটিল প্রকৃতির হবে এবং আদি নিউক্লিয়াস যুক্ত হবে। আদি নিউক্লিয়াস বলতে প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ যা সুগঠিত নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিয়ার তন্তু ইত্যাদি এগুলো নাই। অর্থাৎ আদর্শ নিউক্লিয়াসে যেগুলো থাকে সেগুলো তার অনুপস্থিত, শুধুমাত্র ডিএনএ থাকে, সেটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত এবং ক্ষুদ্রতম প্রকৃতির এক কোষে আণুবীক্ষণিক যে ক্ষুদ্রতম সরল প্রকৃতির হবে এবং অতি আণুবীক্ষণীয় অর্থাৎ ক্ষুদ্রতম সরল প্রকৃতির জীবটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে আমরা এইভাবে বলতে পারি ব্যাকটেরিয়া হচ্ছে অতি আণুবীক্ষণিক নির্দিষ্ট অঙ্গাণুবিহীন জটিল কোষ প্রাচীর আদি প্রকৃতির যার একটি মাত্র কোষ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। সংজ্ঞাটা এইভাবে হবে: ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গাণুবিহীন জটিল কোষ প্রাচীর ও আদি নিউক্লিয়াস বিশিষ্ট
ক্ষুদ্রতম সরল প্রকৃতির এককোষী আণুবীক্ষণিক জীব। এরা জটিল কোষ বিস্তৃত আবাসস্থল। ব্যাকটেরিয়া সাধারণত বিশ্বব্যাপী সকল স্থানে বসবাস করে। এরা মাটি, বায়ু, পানি সকল স্থানে বসবাস করে। এছাড়া প্রাণীদের অভ্যন্তরে, বাহিরে সকল স্থানে এরা বাস করে থাকে। সাধারণত বাতাসে থাকলে এরা বায়ুস্তরে অনেক উচ্চতে, ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে এবং মাটির অনেক গভীরে এরা হ্রাস পেতে থাকে। ব্যাকটেরিয়ার কিছু সাধারণত বৈশিষ্ট্যও রয়েছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে ব্যাকটেরিয়া কোষীয় জীবদের মধ্যে অতি ক্ষুদ্র। কোষীয় জীবদের মধ্যে এরা অতি ক্ষুদ্র অর্থাৎ আণুবীক্ষণিক। এরা সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার 5 মাইক্রোমিটার হয়ে থাকে। 0.2 থেকে 5 মাইক্রোমিটার হয়ে থাকে। অতি আণুবীক্ষণিক। এরা একক অথবা দলবদ্ধ। এরা একক অথবা দলবদ্ধ হয়ে বসবাস করতে পারে। একক অথবা দলবদ্ধ হয়ে বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াস যুক্ত। এটা আমরা আগেই জেনেছি। ব্যাকটেরিয়া হচ্ছে প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা থাকে না। নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়াস ঝিল্লি থাকে না, ক্রোমাটিন জালিকাও থাকে না। এই কারণে তাকে আদি নিউক্লিয়াস যুক্ত বলা হয়। শুধু একটি প্যাঁচানোর ডিএনএ সুতে থাকে। প্যাঁচানোর শুধু একটি ডিএনএ সুতে থাকে, ডিএনএ তন্তু থাকে। এ কারণে ব্যাকটেরিয়াকে নিউক্লিয়াসকে ব্যাকটেরিয়ার বস্তু বলা হয়। শুধু ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া আর নিউক্লিয়াসের শুধু ডিএনএ থাকে, এই কারণে তাকে নিউক্লিয়ার বস্তু বলা হয়। এর যে রাইবোজোম আছে, রাইবোজোমে সাধারণত 70 সকেটবাদ পাওয়া যায়। 70 সকেটবাদ পাওয়া যায় এদের রাইবোজোমে। এরা একক পদার্থ, কোনো কোষাঙ্গাণু নেই। ব্যাকটেরিয়া সাধারণত সুগঠিত কোষ প্রাচীর রয়েছে, অর্থাৎ জটিল প্রকৃতির কোষ প্রাচীর, যার প্রধান উপাদান হিসেবে অবস্থান করে মিউকোপেপটাইড, সাথে মুরামিক অ্যাসিড ও টিকুইক অ্যাসিড। এদের কোষ প্রাচীর হবে জটিল প্রকৃতির। জটিল প্রকৃতির কোষ প্রাচীর অর্থাৎ সুগঠিত কোষ প্রাচীর রয়েছে, যার প্রধান উপাদান হিসেবে অবস্থান করবে মিউকোপেপটাইড, টিকুইক অ্যাসিড ও মুরামিক অ্যাসিড। অর্থাৎ লিকোপেপটাইড, টিকুইক অ্যাসিড ও মুরামিক অ্যাসিডের সমন্বয়ে এর কোষ প্রাচীর গঠিত হবে। এরা সাধারণত পরভুজি, কিছু কিছু স্বভুজীও রয়েছে। এদের মধ্যে আবার কিছু কিছু হচ্ছে বায়বীয়, আবার কিছু কিছু হচ্ছে অবায়বীয়। বায়বীয় হচ্ছে এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর অবায়বীয় হচ্ছে অক্সিজেন থাকলে এরা বাঁচতে পারে না। অর্থাৎ কেউ কেউ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, আবার কেউ কেউ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এই কারণে বায়বীয়, যারা বায়বীয় হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর অবায়বীয় যাদের অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আর অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এরা সাধারণত 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এরা সাধারণত 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচতে পারে। -17 ডিগ্রি। এরা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ -17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রচণ্ড গরম 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ধরনের ব্যাকটেরিয়া বাঁচতে পারে, যা মানুষ ও অন্যান্য প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব। অর্থাৎ ব্যাকটেরিয়া এমন প্রকার অণুজীব যা অতি ঠান্ডা এবং অতি গরমেও বেঁচে থাকতে পারে। এরা সাধারণত মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সংঘটিত করে না। এরা অ্যামাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে বা কোষ বৃদ্ধি করে। অর্থাৎ এরা এদের বংশবৃদ্ধি প্রধানত দ্বিবিভাজন পরীক্ষা, এবং এরা ক্রোমোজোম না থাকা, অর্থাৎ এরা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম না থাকার কারণে এরা মাইটোসিস ও মিওসিস বিভাজন করতে পারে না। আমরা জানি মাইটোসিস বা মিওসিসের বিভাজনের প্রধান বিভাজন হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের বিভাজন হচ্ছে প্রধান। যেহেতু এদের আদি নিউক্লিয়াস অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই, তাই এদের নিউক্লিওপ্লাজম ও ক্রোমোজোম কিছুই নেই। অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে
থাকে, ক্রোমোজোম থাকে, বিভিন্ন প্রকার নিউক্লিয়ার বস্তু, নিউক্লিওলাস ইত্যাদি থাকে। যখন এই নিউক্লিওপ্লাজমটা ভেঙে যায় তখন এর নিউক্লিয়ার প্লাস্টিডটা ভেঙে যায় তখন এর নিউক্লিওপ্লাজমগুলো বাইরে বের হয়ে আসে। এই কারণে তার কোনো ক্রোমোজোম থাকে না, শুধুমাত্র ডিএনএ থাকে। এই কারণে তার বংশবৃদ্ধি সাধারণত মাইটোসিস এবং মিয়োসিসের মাধ্যমে সংঘটিত হয় না। এর বংশবৃদ্ধি ঘটে অ্যামাইটোসিস পরীক্ষার মাধ্যমে এর বংশবৃদ্ধি করে থাকে। সাধারণত ফাসফেটাসগুলো খুবই সংবেদনশীল। ব্যাকটেরিয়া সাধারণত বেসিরো হিসেবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ হিসেবে থাকে। এই ধরনের ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, অর্থাৎ ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হয়ে থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া আকৃতি অনুসারে বিভিন্ন প্রকার হয়। তারপর পুষ্টি গ্রহণ, শোষণ প্রক্রিয়া, রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হতে পারে। সাধারণত আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া গোলাকার হয়, দণ্ডাকার হয়, তারপর বেসিলাস বা দণ্ডাকার হয়, সর্পিলাকার হয়, তারপর ভাইব্রিও বা কমা আকৃতির মতো হয়। মূলত গোলাকারকেও আমরা বলবো কক্কাস। যেমন এককোষী বা গোল ডিম্বাকার, অর্থাৎ এককোষী বা গোল ডিম্বাকার ডিম্বাকে একক ব্যাকটেরিয়াকে বলবো আমরা কক্কাস ব্যাকটেরিয়া। অর্থাৎ যে ধরনের ব্যাকটেরিয়া গোল আকৃতির এবং একটি মাত্র কোষ দ্বারা গঠিত সেই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলবো কক্কাস। এই গোলাকার বা কক্কাস আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টেট্রাকক্কাস ইত্যাদি। মাইটোকক্কাস হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া যখন এককভাবে অবস্থান করে, যখন একটি কক্কাস এককভাবে অবস্থান করে, কোনো দলবদ্ধ হিসেবে অবস্থান করে না, একটি কক্কাস এককভাবে অবস্থান করে, তখন তাকে বলা হয় মাইক্রোকক্কাস। অর্থাৎ কক্কাস যখন এককভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মাইক্রোকক্কাস। এর উদাহরণটা আমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ, মাইক্রোকক্কাস ফ্লাভাস। মাইক্রোকক্কাস FLAVUS ফ্লাভাস, মাইক্রোকক্কাস ফ্লাভাস। এরপরে ডিপ্লোকক্কাস আছে। ডিপ্লোকক্কাস হচ্ছে পিনিমোনিয়া। এর উদাহরণ স্ট্রেপ্টোকক্কাস। ডিপ্লোকক্কাস ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে যে কক্কাই বা এরা গুটিবদ্ধ হয়ে, অর্থাৎ সারিবদ্ধভাবে অসংখ্য কক্কাস একাত্রে যুক্ত হয়ে কক্কাই গঠন করে। কক্কাই কে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। অর্থাৎ কক্কাই বা বহুবচনে একটি সারিতে শৃঙ্খলা আকারে এরা অবস্থান করে। এভাবে এরা অবস্থান করে, এ কারণে এদের স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। অর্থাৎ এরা পুঁথির মতো, অর্থাৎ মালার কাঠির মতো চতুর্দিকে ঘিরে অবস্থান করে। স্ট্রেপ্টোকক্কাস এর উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স। এরপর আসে দণ্ডাকার। এটা হচ্ছে গোলাকার, এটা দণ্ডাকার। দণ্ডাকারের একটা অপর নাম হচ্ছে বেসিলাস হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়ার একটা অপর নাম। একে আমরা সাধারণত বেসিলার হিসেবে জানবো। বেসিলার আবার বিভিন্ন প্রকার হতে পারে, তাদের মধ্যে স্ট্রেপ্টোবেসিলার ঠিক স্ট্রেপ্টোকক্কাসের মতো। অর্থাৎ এরা সাধারণত অসংখ্য বেসিলার্স একাত্রে যুক্ত হয়ে স্ট্রেপ্টোবেসিলাস গঠন করে। এর উদাহরণ হচ্ছে বেসিলাস টিউবারলিস। বেসিলাস বা দণ্ডাকার, এরা দণ্ডের মতো হবে এরা বেসিলাস। অসংখ্য বেসিলাস একাত্রে যুক্ত হয়ে স্ট্রেপ্টোবেসিলাস গঠন করে। দুইটা বেসিলাস একসাথে যুক্ত হলে তাকে আমরা বলবো ডিপ্লোবেসিলাস, এবং দুইটা কক্কাস একসাথে যুক্ত হলে তাকে আমরা বলবো ডিপ্লোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস উদাহরণ হচ্ছে বেসিলাস টিউবারকুলোসিস। তারপর সর্পিলাকার বা সর্পিলাকার। এই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে সর্পিলাকার বা স্ক্রুর মতো পেঁচানো, অর্থাৎ সাপের মতো পেঁচানো। এই ধরনের ব্যাকটেরিয়া সাপের মতো পেঁচানো, এদেরকে বলা হয় সর্পিলাকার বা স্পাইরিলাম।
এদের একটা উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মিনুস। স্পাইরিলাম মিনুস এছাড়া আরও আছে যে ভাইব্রিও। ভাইব্রিও হচ্ছে কম আকৃতির মতো, অর্থাৎ এদের দেখতে কমার মতো দেখতে, এগুলোকে এবং খানিকটা পাক খাওয়ার মতো, ভাইব্রিও, অর্থাৎ এটা হচ্ছে ভাইব্রিও কলেরা, কমার মতো, দেহটা একটু পাক খাওয়ানো। এদের বলা ভাইব্রিও। ভাইব্রিও ব্যাকটেরিয়ার মধ্যে অতি পরিচিত একটা ব্যাকটেরিয়া হচ্ছে ভাইব্রিও কলেরা। ভাইব্রিও কলেরা এছাড়া ব্যাকটেরিয়া সাধারণত ফ্লাজেলা রয়েছে। ফ্লাজেলা হচ্ছে যে হাতের মতো, অর্থাৎ চারদিকে ফ্লাজেলার মাধ্যমে ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে এই ফ্লাজেলার মাধ্যমে। ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া আবার বিভিন্ন প্রকার হতে পারে, যেমন 5 ধরনের হতে পারে, 6 ধরনের হতে পারে ফ্লাজেলার উপর ভিত্তি করে। এগুলো হচ্ছে ট্রিকাস, মনোট্রিকাস, অ্যামফিট্রিকাস, সেফালোট্রিকাস, লফোট্রিকাস, পেরিট্রিকাস। অ্যাক্টিকাস হচ্ছে যে ধরনের ব্যাকটেরিয়া কোনো ফ্লাজেলা থাকে না তাকে বলা হয় অ্যাক্টেরিকাস। এর উদাহরণ হচ্ছে ডিপথেরিয়া বেসিলি। ডিপথেরিয়া বেসিলি হচ্ছে অ্যাক্টেরিকাসের উদাহরণ। তারপর হচ্ছে মনোট্রিকাস, যে ব্যাকটেরিয়া ফ্লাজেলা একটি মাত্র ফ্লাজেলা থাকে তাকে বলা হয় মনোট্রিকাস, উদাহরণ হিসেবে ভাইব্রিও কলেরা। পেরিট্রিকাস, যে ধরনের ব্যাকটেরিয়া ফ্লাজেলা ইউরোপ ফ্লাজেলা থাকে, যাদের বহু ফ্লাজেলা যুক্ত হয়। একটি ব্যাকটেরিয়ায় অসংখ্য ফ্লাজেলা থাকলে তাকে বলা হয় পেরিট্রিকাস, উদাহরণ হিসেবে বেসিলাস টাইওসস, এটা হচ্ছে পেরিট্রিকাস, অর্থাৎ একটি ব্যাকটেরিয়ার মধ্যে অসংখ্য ফ্লাজেলা থাকলে তাকে আমরা বলবো পেরিট্রিকাস, উদাহরণ হিসেবে বেসিলাস টাইওসস। তারপর অ্যারোবিক এবং অ্যানারোবিক বলতে আমরা বুঝবো এরা বাতাসে মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অ্যারোবিক। আর অ্যানারোবিক হচ্ছে এরা বাতাসে মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। বাতাসের মুক্ত অক্সিজেন ছাড়াই যারা বাঁচতে পারে তারা হচ্ছে যে কোলোস্ট্রিডিয়াম একটা হচ্ছে উদাহরণ। অ্যানারোবিকের উদাহরণ হচ্ছে কোলোস্ট্রিডিয়াম, এরা হচ্ছে বাতাসের মুক্ত অক্সিজেন ছাড়াই বসবাস করতে পারে। অ্যারোবিক অর্থাৎ এয়ার, অর্থাৎ অক্সিজেন তাদের প্রয়োজন। অ্যানারোবিক অর্থাৎ এদের কোনো অক্সিজেন প্রয়োজন হয় না, এরা বাতাসের অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। এদের উদাহরণ হচ্ছে কোলোস্ট্রিডিয়াম। এরপরে রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আবার বিভিন্ন প্রকার হতে পারে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ধরনের হতে পারে। গ্রাম পজিটিভ হচ্ছে বিজ্ঞানী গ্রাম আছে, বিজ্ঞানী ডেনিস চিকিৎসক হ্যান্স ক্লিশন গ্রাম 1884 খ্রিস্টাব্দে ব্যক্তির জন্য একটি রঞ্জক উদ্ভাবন, যাকে গ্রাম রঞ্জক বলা হয়। এই সময় রঞ্জকের উপর ভিত্তি করে দুই ধরনের গ্রাম, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ হচ্ছে এরূপ একটি ক্রিস্টাল বা ভায়োলেট রং ধারণ করে এবং স্পিড দিয়ে ধোয়ার পরে কিন্তু রং থেকে যায়, এদেরকে বলা হয় গ্রাম পজিটিভ। এবং যে ধরনের ব্যাকটেরিয়া যে রং থাকে স্পিড দিয়ে ধোয়ার পর ওই রং আর থাকে না, তাকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্যালামোনেলা টাইফয়েডা ইম্পর্টেন্ট। এখন আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা জানব। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। একটি আদর্শ ব্যাকটেরিয়া সাধারণত বহিস্থ অর্থাৎ সর্ববাহির স্তরটি থাকে, সেটার নাম হচ্ছে ক্যাপসুল বা প্রোটিন। এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলটা হবে সাধারণত স্লাইম স্তরের মতো, অর্থাৎ পিচ্ছিল আকৃতি। স্লাইম স্তর অর্থাৎ এই স্তরের সাধারণত পলিস্যাকারাইড ও পলিপেপটাইডে গঠিত। পলিস্যাকারাইড ও পলিপেপটাইডে গঠিত স্লিম আকৃতি, স্লিম অর্থাৎ পিচ্ছিল। এই ব্যাকটেরিয়ার সর্ববাহিরের স্তরটি হচ্ছে পিচ্ছিল আকৃতি, যা ক্যাপসুল।
ক্যাপসুলটা হবে পিচ্ছিল আকৃতির। এরপরে তার ভেতরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সাধারণত জটিল প্রকৃতির হয়ে থাকে। এর কোষ প্রাচীর হবে পুরু, গিরীয় স্থিতিস্থাপক বা একটি জ্বর কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা আমরা সবসময় জানি এটি জ্বর পদার্থ। কোষ প্রাচীর প্রধান উপাদান হিসেবে অবস্থান করবে মিউকোপেপটাইড, এছাড়া প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি থাকবেই। প্রাচীরের বিভিন্ন জায়গায় সাধারণত 1 মাইক্রোমিটার ব্যাসে কিছু কিছু ছিদ্র থাকবে। এরকম কিছু ছিদ্র থাকবে। এই ছিদ্রের মধ্যে দিয়ে তারা বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ চলাচল করতে পারবে। তাহলে ক্যাপসুল ব্যাকটেরিয়ার সর্ববাহিরের স্তরটি হচ্ছে ক্যাপসুল এবং এর ভেতরের স্তরটি হচ্ছে কোষ প্রাচীর। ক্যাপসুল কী করে? ক্যাপসুল হচ্ছে স্লাইম স্তর, যা পিচ্ছিল আকৃতি। এটি সাধারণত ব্যাকটেরিয়ার সর্ববাহিরে থাকে। এর ভিতরে থাকে কোষ প্রাচীর, যা জ্বর বস্তু এবং এর ভিতরে বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান যেমন মিউকোপেপটাইড, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি উপাদান রয়েছে এবং এর এর গায়ে অর্থাৎ এর ভেতরে কিছু কিছু ছিদ্র রয়েছে যার মাধ্যমে বিভিন্ন প্রকার রাসায়নিক বস্তু প্রবেশ করতে পারবে, যাতায়াত নিয়ন্ত্রণ বা চলাচল করতে পারে। এর পরের স্তরটা হচ্ছে কোষঝিল্লি। যা কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থিত। এই কোষ প্রাচীরের নিচে অবস্থিত কোষঝিল্লি। এটি কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটা সাধারণত ফসফোলিপিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। আমরা জানি কোষঝিল্লি সাধারণত ফসফোলিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত থাকে। কোষের ভেতরে বাইরে দ্রবীভূত পদার্থের সময় যাতায়াতে এটি সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে কোষঝিল্লি। আর সাইটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লির ভেতরে যে তরল অর্ধস্বচ্ছ জেলির মতো যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ ক্যাপসুলের ভেতরে থাকে কোষ প্রাচীর ভেতরে থেকে কোষঝিল্লির ভেতরে তরল জেলির মতো অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে বিভিন্ন প্রকার বস্তু ভাসমান অবস্থায় থাকে। তাদের মধ্যে হচ্ছে গোলাকৃতির যে অংশটা রয়েছে এটা হচ্ছে নিউক্লিওয়েড বা একে বলা হয় নিউক্লিয়ার বস্তু বা নিউক্লিয়াসও বলা হয়। কারণ নিউক্লিয়াসের প্রধান উপাদান ডিএনএ এবং আরএনএ এর মধ্যে উপস্থিত থাকে। এখানে থেকে নিউক্লিয়ার বস্তুও বলা হয় বা নিউক্লিওয়েড বলা হয়। নিউক্লিয়াস সাধারণত ভিতরের দিকে থাকে ডিএনএ, ভেতরের দিকে থাকে আরএনএ এবং বাইরের দিকে থাকে ডিএনএ। ভিতরের দিকে আরএনএ থাকে, অর্থাৎ আরএনএকে কেন্দ্র করে চতুর্দিকে ডিএনএ অবস্থান করে। অর্থাৎ একটি আরএনএ থেকে মাঝখানে এ থেকে মাঝখানে এবং এর চতুর্পাশে ঘিরে অবস্থান করে ডিএনএ। এরা সাধারণত ফুলের মতো অবস্থান করে থাকে। এছাড়া এতে রয়েছে রাইবোজোম সাধারণত এখানে 70 সকেটবাদ হিসেবে অবস্থান করে। রাইবোজোম 70 সকেটবাদ। তারপর এদের নতুন একটা উপাদান হচ্ছে ক্রোমাটোফায়ার। ক্রোমাটোফায়ার হচ্ছে ব্যাকটেরিয়া কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ব্যাকটেরিয়া কোষে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না। এর পরবর্তীতে থেকে ক্রোমাটোফায়ার। তবে কিছু কিছু ব্যাকটেরিয়া ক্রোমাটোফায়ার এগুলো সালোক সহায়তা করে। সালোক সংশ্লেষণ এরা সাধারণত ক্রোমাটোফায়ার সহায়তা করে থাকে। এদের ক্লোরোপ্লাস্টের পরিবর্তে থেকে ক্রোমাটোফায়ার সালোক সংশ্লেষণে এরা সাহায্য করে থাকে। তারপর কোষ গহ্বর হচ্ছে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে একটা কোষ গহ্বর থাকে। এটা হচ্ছে একটা কোষ গহ্বর। তারপর ফ্লাজেলা হচ্ছে যে ব্যাকটেরিয়ার সাধারণত চতুর্দিকে ফ্লাজেলা বিদ্যমান থাকে। ফ্লাজেলার মাধ্যমে এরা চলাচল নিয়ন্ত্রণ করতে পারে, একখান থেকে অন্য এখানে যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে ফ্লাজেলার সাহায্যে। ফ্লাজেলা সাধারণত এরা সর্দিলা দণ্ডাকার ক্ষেত্রে সচরাচর বা একাধিক ফ্লাজেলা দেখা যায়। এদের আমরা আগে আলোচনা করছি যে যার ফ্লাজেলা থাকে না তাদেরকে বলা হয় অ্যাট্রিকাস, এবং যার একটি ফ্লাজেলা থাকে তাকে বলা হয় মনোট্রিকাস, এবং যার অনেকগুলো ফ্লাজেলা থাকে তাকে বলা হয় পেরিট্রিকাস। ফ্লাজেলা
সাধারণত একটি ব্যাকটেরিয়া থাকে। এই ফ্লাজেলার মাধ্যমে না চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। ফ্লাজেলা ছাড়াও এর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, এদেরকে বলা হয় পিলি। এরা সাধারণত পিলিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত। পিলিন নামক প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে পিলি। এরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, ফ্লাজেলার মতো কিন্তু এরা ক্ষুদ্র ক্ষুদ্র হবে। হচ্ছে প্লাসমিড। তারপর আছে মিসোজোম। মিসোজোম হচ্ছে যে এই যে মাঝে মাঝে ভাস্কৃতির অংশ, এটা হচ্ছে মিসোজোম। মিসোজোম হচ্ছে যে মাঝে মাঝে কোষ ঝিল্লির কিছু কিছু অংশ ভাঁজ খাওয়ার মতো, অর্থাৎ এইখানে মিসোজোম থাকে। ভাঁজ খাওয়া অংশটির নাম হচ্ছে মিসোজোম। এছাড়া দেহে প্লাজমিড থাকে, অর্থাৎ এদের অতিরিক্ত প্লাজমিড বা কিছু ভলিউটিন দানা থাকে। এই ভলিউটিন দানা সাহায্যে তারা ভেক্টর বা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া সম্পন্ন করে থাকে। ভেক্টর বা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া পরীক্ষা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি ডিএনএ ছাড়াও কিছু কিছু গোলাকার। এরা ডিএনএর মতো আচরণ করে, অর্থাৎ ডিএনএ যে সকল কাজ করে এরাও ওই একই ধরনের কাজ সম্পন্ন করে, প্লাজমিড উপাদান বা ভলিউটিন দানা। তাহলে আমরা একবার রিপিট করি। সাধারণত একটা আদর্শ ব্যাকটেরিয়া গঠনে কিছু কী কী অংশ থাকে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সর্ববাহিরের স্তরটি হচ্ছে ক্যাপসুল। এটি সাধারণত স্লাইম স্তর, যা পিস্তিল আকৃতির, এবং এর নিচে অবস্থান করে কোষ প্রাচীর। কোষ প্রাচীর একটি জড় পদার্থ, যার রাসায়নিক উপাদান হিসেবে মিউকোপেপটাইড, প্রোটিন, বিভিন্ন প্রকার রাসায়নিক বস্তু অবস্থান করে। এর নিচে রয়েছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষ প্রাচীরের বিভিন্ন প্রকার ছিদ্র থাকে, যার মাধ্যমে রাসায়নিক বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে থাকে। এর নিচে থেকে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি দুটি বস্তু। কোষ ঝিল্লি মূলত সাইটোপ্লাজমকে আকর্ষণ অর্থাৎ ঘিরে অবস্থান করে। কোষ ঝিল্লি সাধারণত প্লাস্টিকের ঠিক নিচে অবস্থান এবং সজীব কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন। এটি ফসফোলিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটি পদার্থের সময় যাতায়াত নিয়ন্ত্রণে কোষ ঝিল্লি কাজ করে। তাছাড়া কোষ ঝিল্লির কিছু কিছু অংশে ভাঁজ খাওয়ার মতো অংশ দেখা যায়, এদেরকে বলা হয় মিসোজোম। মিসোজোম নিউক্লিওয়েড হচ্ছে যে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে আরএনএকে কেন্দ্র করে ডিএনএ চতুর্দিকে অবস্থান করে। এদেরকে একাত্তরে বলা হয় নিউক্লিওয়েড বা নিউক্লিয়াস বা নিউক্লিয়ার বস্তু বলা হয়। তারপর ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চতুর্দিকে একটি সর্পিলেকার বা লম্বা আকৃতির সুতার মতো অংশ দেখা যায়, তাদেরকে বলা হয় ফ্লাজেলা। তারপর কোষ গহ্বর। ব্যাকটেরিয়ার মাঝখানে বিভিন্ন প্রকার গহ্বর দেখা যায়, এদেরকে বলা হয় কোষ গহ্বর। ক্রোমাটোফায়ার। সাধারণত ব্যাকটেরিয়ার ক্লোরোপ্লাস্ট থাকে না, এর পরবর্তী থেকে ক্রোমাটোফায়ার, যা শালিক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর সাইটোপ্লাজম। সাধারণত কোষ প্রাচীরের অভ্যন্তরে তরল এবং তরল কোষ ঝিল্লি তরল এবং বিভিন্ন প্রকার উপাদান এর মধ্যে ভাসমান থাকে, যা অকোষীয় জেলির মতো অংশ, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে থাকে পিলি। পিলি হচ্ছে যে ফ্লাজেলার মতো অত লম্বা না, তবে তার চেয়ে ছোট, একই ধরনের কাজ করে থাকে, সেটা হচ্ছে পিলি। এরা সাধারণত পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ নিউক্লিওয়েডের বাহিরের স্তরটা হচ্ছে ডিএনএ এবং ভিতরের অবস্থাটা হচ্ছে আরএনএ। রাইবোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দানা, সেগুলো হচ্ছে রাইবোজোম। এখানে রাইবোজোম সাধারণত 70 সকেটবাদ হিসেবে অবস্থান করে। তারপর প্লাজমিড হচ্ছে ডিএনএর মতো একই ধরনের কাজ করে থাকে, প্লাজমিড বা প্লাজমিড। এই সাধারণত এগুলো হচ্ছে ভলিউটিন দানা। এগুলো সাধারণত ডিএনএর মতো কাজ করে থাকে। তাহলে এটাই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এখন আমরা আসি ব্যাকটেরিয়া জনন সম্পর্কে আলোচনা করতে। ব্যাকটেরিয়ার জনন, রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া সাধারণত অতি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ এরা নিমিষের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া বা সংখ্যা বৃদ্ধি করে থাকে। ব্যাকটেরিয়ার জনন সাধারণত দুভাবে হয়ে থাকে, অযৌন জনন এবং যৌন জনন। এরা সাধারণত দুই ধরনের পুরীকে জনন উৎপন্ন করে থাকে। অযৌন জনন বলতে আমরা বলবো যে ধরনের জনন গ্যামেট সৃষ্টি ও মিলন ছাড়াই যে ধরনের জনন সম্পন্ন তাকে বলা হয় অযৌন জনন। এই ধরনের জনন আবার বিভিন্ন প্রকার হতে পারে, দ্বিবিভাজন, মুকুলোদ্গম, খণ্ডায়ন, কর্নেলিয়া। দ্বিবিভাজন হচ্ছে এই ধরনের জনন ক্ষেত্রে ব্যাকটেরিয়া কোষটি সরাসরি দুভাগে বিভাজিত হয়, হুবহু একই রকম দুটি অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া সরাসরি দুটি দ্বিবিভাজন পরীক্ষায় দুইটি অপত্য কোষ সৃষ্টি করে ফেলতে পারে। তারপর আছে এই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত কি ঘটে সেটা হচ্ছে ডিএনএ ব্যাকটেরিয়া তো দুটি মাঝখানে অবস্থান নেয়। ব্যাকটেরিয়া দুটি সাধারণত ব্যাকটেরিয়াটি মাঝামাঝি অবস্থান নেয় এবং কোষ ঝিলিক, অর্থাৎ একটি আদর্শ ব্যাকটেরিয়া আমরা দেখছি যে ডিএনএ থেকে ডিএনএটি সাধারণত মাঝখানে অবস্থান করে, পরে এই ডিএনএটি সাধারণত মেসোজোম যে আছে মেসোজোমের সাথে যুক্ত হয়। ডিএনএটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে মাসে কোষ প্রাচীর দিকে কোষ ঝিলিক সংগঠিত হয়। ডিএনএটা বৃদ্ধি পেতে থাকে এবং কোষ ঝিলিক বা কোষ প্রাচীরের মেসোজোমের কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি অবস্থান করার ফলে এখানে খাস সৃষ্টির মাধ্যমে দুটি ব্যাকটেরিয়া পরিণত হয়। এভাবে তারা দ্বিবিভাজন পরীক্ষা সম্পন্ন করে থাকে। এরপর তারা মুকুলোদ্গম, অর্থাৎ মুকুলোদ্গম বলতে একটি ব্যাকটেরিয়াকে কেটে অনেকগুলো ব্যাকটেরিয়া উৎপন্ন করা যায়, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া খণ্ডায়ন করা হয়। যেমন হাইড্রার কিছু কিছু অংশ কাটলে আবার নতুন করে কিছু পাওয়া যায়, এরকম যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন, অর্থাৎ একটি ব্যাকটেরিয়াকে কেটে এটা একটা ব্যাকটেরিয়া অংশ, এটা একটা ব্যাকটেরিয়া অংশ, এটা একটা ব্যাকটেরিয়া অংশ, এইটুকু আবার একটা ব্যাকটেরিয়া হবে, এইটুকু একটা ব্যাকটেরিয়া হবে, এইটুকু একটা হবে, এইটুকু একটা ব্যাকটেরিয়া হবে। এভাবে এরা মুকুলোদ্গম করে থাকে। এই পরীক্ষা মাতৃকোষে একাধিক বিবর্তন হয়, মুকুল গঠন করে এবং দেহের ডিএনএ দুইটি করে অসংখ্য বিভক্ত হয়, বড় এবং পরিণত মুকুল মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন অপত্য ব্যাকটেরিয়া গঠন করে। এরপর হচ্ছে খণ্ডায়ন, এর বিভিন্ন খণ্ড খণ্ড হয়ে অবস্থান করে। কর্নেডিয়া হচ্ছে সূত্রাকার স্ট্রেপ্টোমাইটোসিস ব্যাকটেরিয়া স্পোরের মতো কতগুলো শৃঙ্খলাকার কর্নেডিয়া, যা কর্নেডিয়া স্পোর থেকে বংশবৃদ্ধি করে। কর্নেডিয়া দ্বিবিভাজন পরীক্ষায় অল্প সময় অসংখ্য ব্যাকটেরিয়া গঠন করে দেয়। সূত্রাকার ব্যাকটেরিয়া সচল কর্নেডিয়াকে গর্নেডিয়া বলে। সূত্রাকার সচল কর্নেডিয়াকে বলা হয় গর্নেডিয়া। তারপর হচ্ছে অ্যান্ডোস্পোর হচ্ছে যে প্রতিকূল পরিবেশ উপযুক্ত খাদ্যের অভাব ঘটালে, অর্থাৎ একটা পরিবেশে যদি খাদ্যের অভাব ঘটে তখন ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া তখন তার উপযুক্ত খাদ্য না পাওয়া সে তার নিজের আকারটা ছোট করে নেয়। এটা মূলত ব্যাকটেরিয়ার জনন নয়, তবু এখানে আলোচনা করা হয়েছে ব্যাকটেরিয়াটা নিজের দেহ অনেক ছোট করে নিয়ে সেখানে বেঁচে থাকে। এরপর সে যৌনচরণ 1946 খ্রিস্টাব্দ থেকে জানা গেছে ব্যাকটেরিয়া এক ধরনের আদি পরীক্ষার যৌনচরণ অংশ নেয়, অর্থাৎ এ ধরনের সাধারণত গ্যামেট সৃষ্টি হয়। গ্যামেটের মাধ্যমে সৃষ্টি হয় না শুধু ব্যাকটেরিয়ার মধ্যে শুধু জিনগত পদার্থের বিনিময় ঘটে। যৌনচরণে সাধারণত গ্যামেটের সৃষ্টি হয় না, শুধুমাত্র ডিএনএ বিনিময় ঘটে। তাদেরকে জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় যে উল্লিখিত পরীক্ষা ঘটার সময় দুটি ব্যাকটেরিয়া প্রত্যক্ষ সংযুক্তের মাধ্যমে কনজুগেশন পরীক্ষা মিলিত হয়। যে ব্যাকটেরিয়া দাতা হিসেবে ভূমিকা পালন করে তার বিশেষ ধরনের জিনবাহী পাইলেজ থাকে, এর নাম পাইলেজ। অর্থাৎ এই ধরনের বিভাজন সাধারণত কিছু কিছু ব্যাকটেরিয়া অর্থাৎ পুরুষ এবং কিছু কিছু ব্যাকটেরিয়া যারা স্ত্রী, পুরুষ ব্যাকটেরিয়া যারা তাদের থাকে একটা বিশেষ ধরনের একটা জিনবাহী থাকে, তাদেরকে বলা হয় পাইলম। পাইলম একটা বিশেষ ধরনের একটা জিনবাহী অংশ, সাধারণত পুরুষের ব্যাকটেরিয়া পুরুষ দিয়ে অবস্থান করে। এটার কারণে এরা সাধারণত বংশবৃদ্ধি করে থাকে। যখন এটা এখান থেকে স্থানান্তরিত হয় তখন এরা পাশাপাশি অবস্থান করে এবং
একটা থেকে এখানে একটা যাওয়ার সাথে সাথে ঠিক মাঝখান বরাবর এরা বিভক্ত হয়ে যায়, যার কারণে পুরুষ যে ব্যাকটেরিয়াটা আছে সেটা মারা যায়, অর্থাৎ পুরুষ ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায় এই পাইলস পাইলম দান করার পর। কিন্তু এটা পুরোপুরি না পাওয়ায় স্ত্রীটা কিন্তু এই জিনটা পুরোপুরি পায় না। এই কারণে এদেরকে বলা হয় মেরাইজাইগোট, অর্থাৎ অসম্পূর্ণ জাইগোটে পরিণত হয়। এরা অসম্পূর্ণ জাইগোট পূর্ণ হয়, যেহেতু এই জিনটা এরা পুরোপুরি পায় না, অল্প কিছু পায়, এই কারণে তাদেরকে বলা হয় অসম্পূর্ণ জাইগোট। তবে নামে পরিণত করে, এই ধরনের জাইগোট মেরাজাইগোট নামে পরিচিত। সংশ্লেষের দাতা কোষটি বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ যে দান করে সে শেষে ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে যৌন জনন, কনজুগেশনের মাধ্যমে সাধারণত যৌন জনন গঠন করে এবং জেনেটিক ভিব্রেশন মাধ্যমে এরা পাইরোজম দান করে থাকে। এরপর আছে উপকারী এবং অপকারী ভূমিকা, অর্থাৎ ব্যাকটেরিয়ার গুরুত্ব সম্পর্কে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। ব্যাকটেরিয়া সাধারণত আমরা গুরুত্ব বলতে উপকারী এবং অপকারী দুইটার সম্পর্কে আলোচনা করব, কারণ গুরুত্ব বলতে উপকারী এবং অপকারী দুইটাই রয়েছে। সাধারণত ব্যাকটেরিয়া উপকারীর মধ্যে আমরা প্রথমে আলোচনা করি। উপকারীর মধ্যে সাধারণত এরা অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া আছে যারা সাবটিলিন, পলিম্যাক্সিন, স্ট্রেপ্টোমাইটোসিন ইত্যাদি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি করে থাকে। আবার প্রতিষেধক টিকা তৈরিতেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, যেমন ডিপথিরিয়া, হুপিং ক্যাসিয়ন, হর্নস্টার, সাধারণত কলেরা টাইপের যক্ষা, ডিপথিরিয়া পরবর্তী রোগের প্রতিষেধক টিকা হিসেবে এই ব্যাকটেরিয়া বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এছাড়া এরা পাট শিল্পে, নাইট্রোজেন শিল্পে অনেক ভূমিকা পালন করে থাকে অপরিসীম। নাইট্রোজেন সংবন্ধনে সাধারণত ব্যাকটেরিয়া, প্রিডোমন্স, কোলোস্ট্রিডিয়াম পরবর্তী ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন ধরে মাটির সাথে মিশে উর্বরতা শক্তি বাড়ায় এবং পাট শিল্পে এরা গুরুত্বপূর্ণ অংশ থাকে। আমরা যে পাট নদীতে অথবা পুকুরে পাট কেটে যে জাগ দেই বা পাট কেটে যে পানির উপর রাখি পচার জন্য, এই পচার জন্য যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোলোস্ট্রিডিয়াম। এই কোলোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার কারণে পাট থেকে আঁশ বাইর হয়, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া না থাকলে কখনো আমরা আঁশ পেতাম না, যার ফলে আমাদের পোশাক হতো না, বিভিন্ন প্রকার বস্তু হতো না। তাই উপকারী বলতে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের গুরুত্বপূর্ণ উপকার করে থাকে। আবার অপকারী বলতে ব্যাকটেরিয়া আমাদের কিছু কিছু অপকার করে থাকে, এর ভিতরে মানুষের রোগ সৃষ্টি করতে কিন্তু বিশেষ ধরনের অপকার বা ক্ষতি করে থাকে ব্যাকটেরিয়া মানুষের সংক্রামক প্রাণঘাতী রোগের জন্য দায়ী। বিভিন্ন প্রকার সংক্রামক প্রাণঘাতী রোগের জন্য ব্যাকটেরিয়া দায়ী থাকে। এছাড়া টাইফয়েড, কলেরা, ডিপথিরিয়া, আমাশয়, ধনুষ্টার, নিউমোনিয়া প্রভৃতি বিভিন্ন প্রকার রোগের কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া। তারপর গবাদি পশু রোগ আছে, যেমন ফুড অ্যান্ড মাউথ, তারপর বেসিলাস এন্টিরাস দিয়ে ইঁদুরে প্লাগ বা হাঁস মুরগির কলেরা ইত্যাদি বিভিন্ন প্রকার রোগ। তারপর আছে খাদ্য পোষণ বিক্রিয়া। খাদ্য পোষণে আমাদের খাদ্য থাকে, খাদ্য পচে ফেলে এই ব্যাকটেরিয়া, অন্তত বোটিউলিন নামক বিষাক্ত পদার্থ কারণে খাদ্য পচা যায় এবং এটা গ্রহণ করলে মানুষের মৃত্যু হতে পারে। পানি দূষণে ব্যাকটেরিয়া প্রত্যক্ষভাবে অবস্থান করে, অর্থাৎ আমাদের পানি দূষণ হয় তা প্রধানত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাহলে আজকে এ পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ব্যাকটেরিয়া এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।